প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে শিক্ষকরা, অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়, বিপাকে শিক্ষার্থীরা। হোলি আর্টিজান হামলার ৮ বছর, এখনো প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। জঙ্গি হামলার আর সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক। পুলিশের চাকরি যেন আলাদিনের চেরাগ, সাবেক অ্যাডিশনাল আইজি শামসুদ্দোহা সম্পদের পাহাড়, এএসপি ইয়াকুব বরখাস্ত। গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে অবৈধভাবে গড়ে তোলা হয় ৫২টি প্রতিষ্ঠান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ। এবং চরম বিপাকে ঢাকা উত্তর সিটির ১০ নম্বর ওয়ার্ডবাসী, ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত ভোগান্তি, সামান্য বৃষ্টিতেই বড় জলাবদ্ধতা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আজ থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়, কিন্তু এর প্রতিবাদে এবং এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে একযোগে আন্দোলনে নেমেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। এতে করে অচল হয়ে পড়েছে সারা দেশের ৭৪টি পাবলিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, কর্মবিরতির আসলে কি প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকরা কি বলছেন আসলে তাদের এই প্রতিবাদ কর্মসূচির ব্যাপারে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এমনটি কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারাও কিন্তু কর্মবিরতি যাচ্ছেন। আপনি জানেন যে বিষয়টি বলছিলেন, যে দাবিতে মূলত তারা কর্মবিরতি পালন করছে সেটি হচ্ছে স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতায় এসেছেন এবং এই প্রত্যয় স্কিমের যে আওতায়, সেই আওতায় আসার ফলে তাদের মধ্যে তারা যেটি যেটা আশঙ্কা করছেন, এতে করে শিক্ষক, শিক্ষার্থীরা, কর্মকর্তা যারা আছে বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তাদের অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারীদের থেকে তাদের বেতন ভাতা বা যে স্কিল, সেটি কিন্তু পেনশন স্কিল থেকে তারা বঞ্চিত হবেন। এই জন্য তারা মূলত যখন 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যখন এই প্রত্যয় স্কিমটি ঘোষণা করা হয় তখন থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন এবং এখনো তারা আন্দোলন করছেন। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষকরা আজকে সকাল থেকেই, আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষা নিচ্ছেন না এবং গতকালকেই তারা কিন্তু সংবাদ সম্মেলন করে একটা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস পরীক্ষা নেবেন না এবং বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমরা রেজিস্টার বিল্ডিং এর যারা কর্মকর্তা আছে তারাও কিন্তু সকাল থেকেই সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে তারা মূলত এই আন্দোলনে যোগ হয়েছেন এবং আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলছে। আমরা সেখানে দেখেছি যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যারা বিশ্ববিদ্যালয়ের ভিসির যারা বডি আছে, মূলত প্রশাসনিক কর্মকর্তা যারা, এরা ছাড়া কিছু শিক্ষক ছাড়া কিন্তু বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা কিন্তু তারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। ফলশ্রুতিতে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী যতটা জাঁকজমকভাবে হওয়ার কথা ছিল ততটা জাঁকজমকভাবে হয়নি। ফলশ্রুতিতে কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি, এতে করে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তাদের ক্লাস পরীক্ষা যখন শিক্ষকরা নিচ্ছেন না, তাতে করে তারা যেটা আশঙ্কা করছেন, করোনা কারণের পর থেকেই কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। নতুন করে আবার শিক্ষকরা আবার আরো একটা আন্দোলনে যাওয়ার ফলে কিন্তু তাদের শিক্ষা জীবনের বড় ধরনের একটা ঘাটতি বা বিহীনতা আমরা একটু দেখছি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব কথা বলছেন, আমরা একটু শুনবো। তো আমাদের দাবি পূরণ করা হবে, আমি একবারে বলি, বারবার না বলে আমি শুরু। জি, আপনি যেমনটা শুনছিলেন, তিনি বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না পূরণ হবে ততক্ষণ না পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনে তারাও আশঙ্কা করছেন যে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হবে, তবে তারা সমস্যার কথা বিবেচনা নিয়েও শিক্ষার্থীরা হচ্ছে তাদের আন্দোলন মেনে নেবেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং তাদের শেষ পর্যন্ত দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হবে কোনো ক্লাস পরীক্ষা বা কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে আমাদের আরেক সহকর্মী শফিক মুন্সি আছেন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক প্রকার কার্যত আমরা যেটা দেখেছি যে সকাল থেকে অচল অবস্থা বিরাজ করছে এবং এর পিছনে মূল যে কারণটি সেটা হচ্ছে এমন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল পেশাজীবী যারা আছেন তারা একটা আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছিলেন এবং সেটা আজকে পূর্ণাঙ্গ ভাবে তারা কর্মবিরতিতে আজ সকাল থেকে যাওয়া শুরু করেছেন। তাদের এই আন্দোলনটা ছিল মূলত এই যে সার্বজনীন পেনশন, সেই পেনশনের
আসলে তারা যে প্রত্যয় স্কিম সেটিকে তারা প্রত্যাহারের দাবি জানিয়ে মূলত এই জায়গাটি আসলে অচলাবস্থা সৃষ্টি করেছেন, এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এক প্রকার আসলে বাধ্য হয়েছেন এই আন্দোলনে যেতে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতুন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আজকে এই যে আপনাদের একটা যে আন্দোলনে আপনারা গেলেন, মূলত আজকে কি কি কর্মসূচি ছিল এবং সামনে কি কি কর্মসূচি থাকবে? আজকের কর্মসূচি হচ্ছে আজ থেকে 1 জুলাই 2024 সাল আজকে থেকে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি, এবং এটি অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা চাই যে বাংলাদেশ সরকার আমাদের দাবিটি অনুধাবন করে এটি মেনে নিক, এবং আমরা সাধারণ পেনশন নীতিমালায় থাকতে চাই। আমরা প্রত্যয় স্কিমে থাকতে চাই না, যেহেতু এখানে একটি বৈষম্য তৈরি করা হয়েছে। আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ইভেন আমরা যারা এখন কর্মরত আছি, আমরা নিজেরাও সেই স্কিমের মধ্যে পড়ে যাবো। যে কোনো মুহূর্তে যখন আমার পদোন্নতি হবে, তখন আমি আবার প্রত্যয় স্কিমে চলে যাবো। সুতরাং আমি একবার পেনশন স্কিম, একবার সাধারণ পেনশন স্কিম, একবার প্রত্যয় স্কিম, এইভাবে বৈষম্য তৈরি করে বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরি করা সম্ভব নয়। এটাই আমরা বাংলাদেশ সরকারকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এটি যথাযথভাবে উপস্থাপন করা হয়, তাহলে তিনি এটি বুঝবেন এবং মেনে নেবেন, এবং আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে প্রত্যাহার করে নেবেন। ধন্যবাদ। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবিরের সাথে একটু কথা বলবো। স্যার, খুব স্বল্পভাবে বলবেন যে সামনে আসলে কি কি করবেন কর্মসূচি? জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 13ই মে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এবং আপনারা যদি আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো পড়েন, সব জায়গায় দেখবেন যে আমরা আসলে কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আরো আমরা আসলে যেমনটা জানছিলাম যে তারা বৈষম্যের শিকার দাবি করে মূলত আজকের এই কর্মসূচি দিয়েছে। আমরা এখন নোয়াখালীতে যাব, সেখানে আমাদের সহকর্মী জানাবেন নোয়াখালীর কথা। ধন্যবাদ আপনাকে লাবণী। যেমনটি বলছিলেন যে আজকে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে। কর্মবিরতির ফলে আসলে এক প্রকার বিশ্ববিদ্যালয়ের যত একাডেমিক কার্যক্রম রয়েছে সবগুলো বন্ধ রয়েছে। শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত রয়েছে শিক্ষকরা। একই সাথে যে শিক্ষকদের যে প্রতিদিনকার যেসব কাজকর্ম রয়েছে বা শিক্ষকদের প্রতিদিন যে পরীক্ষা রয়েছে সেগুলো থেকে শিক্ষকরা বিরত রয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে। এখানে শিক্ষকরা তাদের জড়ো হয়ে একসাথে শিক্ষকরা তাদের প্রতিবাদী গান গাইছে, বিপ্লবী গান গাইছে। সেই শিক্ষকরা তাদের যে কর্মসূচি রয়েছে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর প্রফেসর বিপ্লব মল্লিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো কি কি দাবিতে আপনারা এই অবস্থান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ দেশ টিভিকে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের মূলত 3টা দাবি নিয়ে আমরা এখানে আছি। সার্বজনীন যে পেনশন স্কিম, প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিম প্রত্যাহার করা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ মূলত এই 3টা দাবিতে ফেডারেশন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত এই কর্মবিরতিতে সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে। এখন আমি চলে যাব খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আপনারা যেমনটি দেখছিলেন যে আমরা কিন্তু আজ সকাল থেকেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। এখানে শিক্ষক সমিতির উদ্যোগে তারা কিন্তু 3 দফা দাবিতে আসলে কর্মবিরতি পালন করছে। তাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে যে পেনশন স্কিমটা দিয়েছে, এই পেনশন স্কিমটা তারা আসলে বাতিলের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষকদের সুপার গ্রেডের আওতায় এবং তাদের স্বতন্ত্র বেতন স্কেলের কার্যকর করার জন্য এই দাবিতে কিন্তু বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু আন্দোলন চলছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন শিক্ষকের সাথে, তার কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে আপনারা কর্মবিরতি করছেন এবং কেন, একটু বিস্তারিত বলবেন। আপনারা অবগত আছেন যে 13ই মার্চ 2024 বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটা প্রজ্ঞাপনে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যয় নামক একটা স্কেলে অন্তর্ভুক্ত করে, যেটা আমাদের জন্য চরম হতাশা এবং দুঃখের বিষয়।
এবং সেই ক্ষেত্রে আমরা এই আওতাভুক্ত থেকে বাতিল হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় যাতে ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা বিঘ্নিত না হয় আমরা বিভিন্ন সময় অবস্থান কর্মসূচির মাধ্যমে মাননীয় সরকারকে অবগত করার চেষ্টা করেছি, কিন্তু এখন অবধি মাননীয় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুরা আসেনি। এবং আমাদের এই আন্দোলনটা বেসিক্যালি আগামী মেধাবী প্রজন্মের জন্য, কারণ শিক্ষকতার মতো মহান পেশাতে যারা আসতে চাচ্ছেন তারা ভুক্তভোগী হবেন। এই জন্য আগামী প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য আমাদের এই আন্দোলন, এবং আমাদের এই আন্দোলন আমাদের 3টা দাবি, এবং এই 3টা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে বিন্দু। ধন্যবাদ। আমরা একটু ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডাম একটু আপনারা জানতে চাইবো যে কর্মবিরতির বিষয়ে আপনাদের দাবি দেওয়া কি আসলে কি হবে? আসলে যেটা হয়েছে 2023-এর 17 আগস্ট যখন সর্বজনীন পেনশন স্কিমের কথা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা সর্বমহলে খুব প্রশংসিত হয়েছিল, কিন্তু হঠাৎ করেই 13ই মার্চ 2024-এ যখন অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করা হয়, সেখানে খুব সুস্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা অর্থনৈতিক একটা বৈষম্যতার হচ্ছে যে সুস্পষ্টভাবে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, সেটা একদম সুস্পষ্ট হয়ে ওঠে। এবং এই বিষয়ে মূলত হচ্ছে আমাদের এই আন্দোলন, আমরা কোনোভাবেই সেই বৈষম্যতার শিকার হতে চাই না। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে আমরা বলছি যে মেধাবী শিক্ষকরা, মেধাবী স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা এই ধরনের পেশায় আসবে। কিন্তু ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা যেটা দেখছিলেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আসলে এই দাবিতে কর্মবিরতি পালন করছে। আমরা এই মুহূর্তে চলে যাব কুমিল্লায়। কুমিল্লায় আমাদের সহকর্মী আছে, তার কাছে সেখানকার বিস্তারিত তথ্য জানবো। জি, যেটা বলছেন, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমরা দেখেছি যে আসলে কর্মবিরতি চলছে, এবং আমি সরাসরি কথা বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ডক্টর আবু তাহের স্যার। স্যার, আসলে আপনারা যে কর্মবিরতি করছেন আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক এই যে ঘোষিত আজকে থেকে যে লাগাতার কর্মসূচি, সেটা হচ্ছে আমরা 3 মাস ধরে শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছি। আজকে থেকে লাগাতার কর্মসূচি, সেটা হচ্ছে সর্বজনীন যে পেনশন সংক্রান্ত যে প্রত্যয় স্কিম, সেটাতে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা। আরেকটা হচ্ছে যে আমাদের প্রতিশ্রুত যে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নেয়া, এবং হচ্ছে শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল। এই 3টা দাবিতে এটা 3 মাস ধরে শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আজকে থেকে এই পর্যন্ত আসলে দুঃখজনক হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে আসলে সরকার থেকে আর কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, কিংবা হচ্ছে আমাদের ফেডারেশন নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা বা বৈঠকে বসা হয়নি, যতটুকু আমরা জানতে পেরেছি। তারা যেটা বলছেন আসলে কুমিল্লা তারা চাচ্ছে আন্দোলন হোক, সেই আন্দোলনের মাধ্যমে তারা চায় না, তারা বলছে শিক্ষার্থীদের যারা বিবেকে না পড়ে আমরা চাই যারা উদ্যোতন কর্তৃপক্ষ সরকারের সাথে তারা আলোচনা সাপেক্ষে এটার সমাধান করুক। এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। ধন্যবাদ সুমন, রকি, সুজন, শফিক এবং মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আজ থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়, কিন্তু প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছে। এ ব্যাপারে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আজ হোলি আর্টিজান হামলার 8 বছর। গুলশানের এই রেস্তোরাঁটিতে হামলা চালিয়ে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তাও। এ হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। তবে পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন জানান, পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল গোটা দেশ। এতে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় 2019 সালের 27 নভেম্বর। এতে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেয় আদালত। পরবর্তীতে 2023 সালের 30 অক্টোবর এ মামলার পর্যবেক্ষণে বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এ নিয়েই সমালোচনা হয় নানা মহলে।
এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, রায়ের মূল কপি হাতে পেলে এর বিরুদ্ধে আবেদন করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। ওদের দণ্ডাদেশটা কিন্তু ভয় লাগছেন, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন, সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করব। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এমন ঘৃণ্য অপরাধে মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়। সুদূর প্রসারী পরিকল্পনা ও মদত দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। বাংলাদেশের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা বলে বিবেচনা করা হয়। মামলার বিচারের দ্রুত নিষ্পত্তির দাবি নিহতের স্বজনদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ভয়াল হোলি আর্টিসান হামলার 8 বছর আজ। দিনটিকে স্মরণ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে গুলশানে হোলি আর্টিসান স্মরণে নির্মিত দীপ্ত শপথ ভাস করছে। নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। তিনি জানান, দেশে আর কখনো জঙ্গিবাদ উত্থানের সুযোগ নেই। এদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, জঙ্গিরা সংঘটিত হওয়ার আগেই তাদের দমনে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। 2016 সালে গুলশানের হোলি আর্টিসান বেকারিতে হামলায় 17 বিদেশি নাগরিক, 2 পুলিশ সদস্য সহ 22 জন নিহত হয়। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। হোলি আর্টিসানে মর্মান্তিক হামলার স্মরণে দিনটিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন, তাদের পরিবারের সদস্যরা এসেছেন কিনা, কি তথ্য রয়েছে? জি ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, গত 8 বছর আগে অর্থাৎ 2016 সালের আজকের এই দিনটিতে কিন্তু গুলশান 79 নম্বর সড়কের যে হলি আর্টিজান বেকারি, সেখানে জঙ্গি হামলা যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব কিন্তু এক ধরনের নড়ে চড়ে বসে এবং বাংলাদেশে জঙ্গিদের যে তৎপরতা সেটি কিন্তু সেদিনই তার যে ঘটনায় সেখানে বিদেশি 17 জন নাগরিক সহ 22 জনের নিহত ঘটনা কিন্তু পুরো দেশ সেদিন জঙ্গির এই বিষয়ে কেঁপে ওঠে। তো দিনটিকে স্মরণ করতে কিন্তু আজকে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং র্যাব থেকে শুরু করে পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার থেকেও কিন্তু বিভিন্ন সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এবং একই সাথে যে রেস্তোরাঁতে এই ঘটনাটি ঘটেছে, আমি যদি একটু সেই হলি আর্টিজান বেকারিটি দেখানোর চেষ্টা করি, এই সেই হলি আর্টিজান বেকারি, সেখানে কিন্তু এই যেদিন 2016 সালের আজকের এই দিনে এই ঘটনাটি ঘটেছে। তো এবং এই দিনটিকে স্মরণ করতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু এসছেন। আমি যদি জানিয়ে রাখি, আমরা দেখেছি দুপুর 12টার পরপরই জাপান, আমেরিকা এবং ভারতের হাই কমিশনার কিন্তু এখানে এসছেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সাথে নিহতদের পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন বিদেশি নাগরিকদের, সেই সকল সদস্যদেরকেও আমরা দেখেছি 12টার পরপরই তারা ব্যক্তিগত পক্ষ থেকে তারা ফুল নিয়ে এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু এই ঘটনায় অর্থাৎ জঙ্গির কতটা নিয়ন্ত্রণ রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষ করে তারা
যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন, অনলাইন থেকে শুরু করে ভার্চুয়াল ছাড়াও কিন্তু সরাসরি সম্পৃক্ততার ক্ষেত্রেও কিন্তু এখন জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই এবং একই সাথে নিয়ন্ত্রণে পুলিশের যে তৎপরতা সেটি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে এর পরে কিন্তু আমরা আর আসলে জঙ্গি তৎপরতার ক্ষেত্রে আমরা দেখেছি সিসিটিসি যে সংগঠন রয়েছে সেই সংগঠনের মাধ্যমে তারা পুলিশের সেই সংস্থার মাধ্যমে কিন্তু তারা সেই যে জঙ্গি হামলার নিয়ন্ত্রণে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং শতাধিকের উপরে গ্রেপ্তার হয়েছে এমনও আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এখানে যে গুলশান 2 এর যে বেদি রয়েছে, যে ভবনটি রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন, সেখানে আমরা দেখেছি বার্ডার পরপরই নাগরিকরা এসছেন, বিদেশি নাগরিক সহ তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সাথে নিহতদের স্মরণে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের আত্মার মাগফিরাতের কামনাই করেছেন। এবং যদিও তারা বিভিন্ন দেশের হাই কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলেনি, কিন্তু এরপরে তারা এখান থেকে চলে যায়। তো এই ছিল যে হলি আর্টিজান 79 নম্বর সড়কের যে হলি আর্টিজান বেকারি রয়েছে সেই বেকারির সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, হোলি আর্টিজান হামলার 8 বছর আজ এর মর্মান্তিক হামলার জন্য দিনটিকে স্মরণ করছে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তাদের পরিবারের সদস্যরা। হোলি আর্টিজান বেকারির সামনে থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। একের পর এক উন্মোচন হচ্ছে দুর্নীতিবাজদের মুখোশ। বেনজির মতিউরের পর বেরিয়ে এলো আরেক কর্মকর্তার পাহাড় সমান দুর্নীতি। তিনি সাবেক অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার। তিনি একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও গড়েছেন সম্পদের পাহাড়। এমনকি 200 কোটি টাকার সরকারি বাড়ি ছাড়তেও করেন 9-6। জান্নাতুল মোহনার রিপোর্ট। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে। 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায় 4 ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ 12 নম্বর বাড়িটির 4র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলে গেছে, এই 2 জন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। 4 তলা। 4 তলায় কবে আসছেন এখানে? এটা এই মাসে উঠছে আর কি, 1 তারিখে মনে হয়। 1 তারিখে উঠছে? এটা 1 তারিখ বা 2-3 তারিখে এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু এই বাড়িতে আছে। জি জি। ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা? জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভুইয়া জানান শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি, সেখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। দলিলে এসব স্থাবর সম্পদের দাম 40 কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পুলিশের চাকরি যেন সম্পদের খনি। সাবেক আইজিপি বেনজির ডিআইজি শিমুল কাণ্ডের পর এক সহকারী পুলিশ সুপারকে দুর্নীতির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি এবং
ক্ষমতার অপব্যবহার প্রমাণ হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মেজহারুল ইসলামের রিপোর্ট। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ। বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা রয়েছেন পুলিশের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা। তাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে থাকলেও ভেতরে ভেতরে তারাই গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি ও অসৎ আচরণের দায়ে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সহকারী পুলিশ সুপার পদে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়াকুব হোসেন আগে কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত থাকা অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন, যার সদস্য ছিলেন এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক সামিউল ও কনস্টেবল অনিক। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে তার অপরাধ প্রমাণিত হয় তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়। টিআইবি বলছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশেষ করে একটি বাহিনীর সদস্যদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের উচিত সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তিনি অপরাধ নিয়ন্ত্রক হিসাবে, দুর্নীতি নিয়ন্ত্রক হিসাবে, ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসাবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি এককভাবে করেন নাই, তিনি অনেকে যোগসাদৃশ্য করেছেন, অনেকে সংযুক্ত করেছেন, অনেকে রীতিমতো তাদের পেশাগত অবস্থানকে অপব্যবহার করে, এক ধরনের জোর করে, কোনো কোনো ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা আইনের শাসনের অন্তরায় বলে মনে করেন অনেক বিশ্লেষক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। ম্যাক্রোকে ধসিয়ে ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা, অভিবাসীদের জন্য কঠোর বার্তা। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধানের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে 52টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার কোনোটিতে মালিকানা নেই গ্রামীণ ব্যাংকের কোনো সদস্যের। ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে 40 বছরের অডিট রিপোর্টে উঠে আসে এসব প্রতিষ্ঠান ঘিরে ডক্টর ইউনুসের আর্থিক কেলেঙ্কারির চিত্র। গ্রামীণের 1,05 লাখ সদস্য সহ প্রায় 22 লাখ কর্মকর্তা কর্মচারীকে তাদের ন্যায্য হিসেব বুঝিয়ে দিতে ডক্টর ইউনুসকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। শামীমা আক্তারের রিপোর্ট। জামানত ছাড়া কিভাবে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণ দেয়া যায় তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার নেতৃত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই গবেষণা প্রতিবেদন 1978 সালে কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রণালয় সন্তুষ্ট হয়ে প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রেরণ করেন। বাংলাদেশ ব্যাংক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে তাদের স্পেশাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম থেকে 100 কোটি টাকা ঋণ দেয়। এই প্রকল্পের নাম দেয়া হয় গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রকল্পের প্রধান করা হয়। টাঙ্গাইল ও চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা। তখন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে এই প্রজেক্টের নাম তিনি দিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। বাংলাদেশের টোটাল বাজেটের যদি আপনি 25 হিসাবে ধরেন, 25-এর এক অংশ এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টকে দেওয়া হলো, যেহেতু সারা দেশে স্বনির্ভর আন্দোলনের কারণে এটা দেওয়া হলো এবং গ্রামীণ পুরকে এম্পাওয়ার করার জন্য এটা দেওয়া হলো। 1983 সালে অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা দেয় সরকার, যার 25 ভাগের মালিক থাকবে সরকার আর 75 ভাগের মালিক থাকবে এর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয় এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে। গ্রামীণ ব্যাংক যখন পরিণত হয়ে গেল, তখন কিন্তু ওই যে ওই প্রজেক্টে সরকারের অলরেডি 100 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সমস্ত টাকা, এবং আপনি জানবেন যে এর অফিসটাও ছিল কৃষি ব্যাংকের একটা অফিসে, এবং কৃষি ব্যাংক চেয়ার টেবিল দিয়েছিল। তাদের সমস্ত কিছু তখন এই প্রকল্পে চলে আসে। এখানে খুব স্পষ্ট যে এটি
কারো ব্যক্তিগত প্রজেক্ট ছিল না, এটি একটি ইউনিভার্সিটির প্রজেক্ট ছিল। গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্টে উঠে এসেছে টানা 33 বছর দায়িত্বে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের জনবল ও সম্পদ ব্যবহার করে গড়ে তুলেছেন 52টি প্রতিষ্ঠান। কিন্তু এই সব প্রতিষ্ঠানের কোথাও নেই গ্রামীণ ব্যাংকের মালিকানা। তো যেহেতু তিনি অপদখল করে আছেন, যে কারণে গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চুক্তিতে তার স্বাক্ষর রয়েছে। তিনি এগুলোকে শুধু জবরদখল করেই রাখেননি, তিনি জাতির সামনে এসে, বিশ্ববাসীর সামনে এসে বলছেন যে এগুলোকে নাকি গ্রামীণ ব্যাংক দখল করবার চেষ্টা করছে। এখানে গ্রামীণ ব্যাংকে দখল করার কোনো ব্যাপার না, এটা গ্রামীণের প্রতিষ্ঠান। এরই মধ্যে 1983 সাল থেকে 2023 সাল পর্যন্ত 40 বছরের অডিট সম্পূর্ণ হয়েছে। এই অডিট রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক কেলেঙ্কারির স্পষ্ট প্রমাণ রয়েছে, যা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন। অডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে অনেক অনিয়মের, অনেক অন্যায়ের, অনেক দুর্নীতির, অনেক আইন লঙ্ঘনের চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণ সহ। যে অপরাধগুলো আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে, আমাদেরকে এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক্ষেত্রে দুদক, ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টিগেশন ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে আমাদেরকে জানাতে হবে। গ্রামীণ ব্যাংকের এই আইন কর্মকর্তা আরও জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে আসা অনুদানের অর্থ যেভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন, এটি সম্পূর্ণভাবে মানি লন্ডারিং এর আওতাভুক্ত। কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, আবার কোথাও ড্রেন উপচে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে পানি। মিরপুরের টোলারবাগ ও সরকারি প্রথম কলোনি ঘুরে ইফতেখার রেসার রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের মিরপুরের টোলারবাগ এলাকায় 20 মিনিটের বৃষ্টিতেই সড়কে জমে পানি, থাকে 1.5 থেকে 2 ঘন্টারও বেশি। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করার কারণেই ড্রেন উপচে সড়কের উপর দিয়ে বয়ে যায় পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ছোট শিশু সহ পথচারীদের। বৃষ্টির কারণে এই পাশ থেকে যেতে পারতেছে না, এখন ঘুরে আমরা এই পাশ থেকে অফিসে যাইতে হইতেছে। পরিবেশটা দূষিত হচ্ছে, দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে এখান থেকে নামতেছে। ময়লা জমাট হওয়ার কারণে পানিগুলো নিচ থেকে না যেতে পারে, উপর থেকে চলে আসে। এইখানে 3টে পড়ছে এর আগে প্রাইভেট, কিন্তু পানি হলে বুঝতে পারে না রাস্তা কোন দিকে। এই ওয়ার্ডের সরকারি প্রথম কলোনি এলাকার সড়কেও রয়েছে ছোট ছোট খানাখন্দ। ঝাঁকুনির ভয়ে রিকশায় চড়েন না পথচারীরা। তো আমার যেমন ব্যাক পেনে এখান থেকে রিকশায় আমি কখনো ওঠার সাহসই করি না, হেঁটে যাই যত কষ্টই হোক। কষ্ট তো হইবই, রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা তো অনেক ভাঙ্গা, রাস্তা যদি ভাঙ্গা দেখে কষ্ট হইব না। যে কোনো একটা রিকশা আসলে সামনে যাইতে চায় না, আবার অনেক সময় বিদ্যুৎ না থাকলে পরে অনেক লোকজন আছে ওই উষ্টা খায় পড়ে যায়। 10 নম্বর ওয়ার্ডের বসুপাড়া মহল্লায় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে ড্রেনের পানি। সামান্য বৃষ্টি হলেই ঘরে ঢোকে পানি। 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলেই এই দিক দিয়ে, ভিতর দিয়ে, গেট দিয়ে, সব দিক দিয়ে পানি আসে। ভালো পানি না, যেগুলো অনেক গন্ধ, ময়লা আবর্জনা সব বাইসে আছে। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস কর্মী, স্থানীয় লোকজন বসবাস করে। সামান্যতম বৃষ্টি হইলে এই এলাকা বুক পরিমাণ পানিতে ভিজে যায়। এ নিয়ে যোগাযোগ করা হলে জানা যায় ঢাকার বাইরে স্থানীয় কাউন্সিলর। বন্ধ তার মুঠোফোনটিও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভোটের আগে নানা প্রতিশ্রুতি পেলেও তা কবে বাস্তবায়ন হবে, এমন প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। ইকুয়েডরের সাথে ড্র করে কোপা থেকে ছিটকে পড়ল মেক্সিকো। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রংপুরে বন্যা পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে, কি দেখছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি এখন জানাবেন।
লাবণী, আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা পাড়ে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এবার কিন্তু দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করছে, অর্থাৎ ভারতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেই পানি তিস্তার যে বাংলাদেশ অংশ, সেই বাংলাদেশ অংশে পানি কিন্তু আবার বাড়তে শুরু করেছে। একটু বলে রাখি যে গতকাল কিন্তু আমরা ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রংপুরে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিক।